কালকে আমি জয়দেববাবু বলেছিলেন ছেলেদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিতে। কালকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি সবার সঙ্গে, কিন্তু মনে হয় জয়দেববাবুই দেখেছেন কিনা জানি না, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, উনি না দেখলেও অন্যরা দেখেছেন। কালকে আমার পরিবারের সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি। তো ওরাও কিছু কথা ওদের বলেছে, কেমন লেগেছে। মৌমিতা জানিয়েছে যে হ্যাঁ ভালো লেগেছে। এটাই তো, আজকেও চলে এলাম। আজকে কথা বলবো। আজকে কথা বলি একটু বিভিন্ন রকম নিয়ে, যে জীবন কেন সংগ্রাম। জীবন মানেই হচ্ছে সংগ্রাম, এই কথাটা আমরা সবাই শুনি। এবার সংগ্রাম মানেই যে একটা সেই রকম কিছু একটা চাকরি না পাওয়ার লড়াই বা পাশ না করার লড়াই, সেটা ওই রকমভাবে নয়। প্রত্যেকটা ক্ষেত্রেই একটা সংগ্রাম আর কি। মানে জীবন ধারণ করার জন্য, জীবন ধারণ করে যে আমরা এগোই, সেইগুলোও যেন ছোট 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 সংগ্রামের মধ্যে দিয়ে এগোই। যেরকম হচ্ছে দেখো, যে আমরা প্রথম কথা হচ্ছে আমরা চলি প্রত্যেক দিনের জীবনে, প্রত্যেক দিনে যে ডেলি আমাদের যা রুটিন বা যা করি, ওই ডেলি রুটিনেই দেখো আমাদের কত কিছু করতে হয়। প্রথম কথা হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি যে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে ঝকঝকে করে রাখতে চাও, সেটা ঘর বলো, সেটা তোমার শরীর বলো, সেটা তোমার বারান্দা বলো, সেটা তোমার বলো, আশপাশ বলো, যাই বলো, যে যেখানে যেরকমভাবে থাকে, যদি পরিষ্কার থাকতে চায় তাহলে তোমাকে কতটা খাটতে হবে, পরিশ্রম দিতে হবে ওখানে। ওটাই তো একটা সংগ্রামের মতো পরিশ্রম। মানে এক একটা জিনিস সেই জায়গা মতো রাখা, সেই জায়গাগুলোর, কারণ ধুলোবালি তো সব জায়গায় আছে। গ্রাম বলো, শহর বলো, যাই বলো, যেখানেই থাকো, তুমি সাতমহলায় থাকো বা তুমি যেখানেই থাকো, তোমার ধুলোবালি ঠিক জমবে। এবার সেই ধুলোবালিকে পরিষ্কার করা প্রত্যেক দিন যদি না হয়, অন্তত 2 দিন পর একদিন করে বা 3 দিন পর একদিন করে, যার যেরকম, যাদের একটু ভেতরের দিকে একটু বেশি গাছপালা, সেইখানে সেই জায়গাগুলোতে হয়তো একটু কম, আমার মনে হয় একটু কম ধুলো হয়। তো আমাদের কি হয়, আমাদের কিন্তু এই যে রোজ জিনিসগুলো পরিষ্কার করা, জায়গাগুলো পরিষ্কার করা, বারান্দাকে খুব সুন্দর রাখা, কত সুন্দর, মানে আমাদের লিঙ্ক থাকে। বাইরে থেকে আসবো, যে জুতোচটি, সেই জুতোচটিকে পরিষ্কার, ইটসেলফ জুতোচটিকে পরিষ্কার রাখা আর কি, যে ধোয়া বা সেগুলো আবার শুকোনো, আবার তুমি ধুলে আবার সঙ্গে সঙ্গে জুতো শুকোতে একটু টাইম লাগে। যদি আজকাল ওই এমন মেটেরিয়াল হয়েছে একটু তাড়াতাড়ি শুকোয়, কিন্তু আবার যদি তুমি ভালো সেই ফিতেওয়ালা জুতোগুলো পরো বা অন্যান্য জুতো আছে, চামড়ার জুতো বলো, এই বলো, তাদের আবার ধোয়া না, ক্রিম দিয়ে ভিজিয়ে রাখা বা ক্রিম দিয়ে পরিষ্কার করে, ক্রিম দিয়ে ভিজিয়ে রেখে সেই জুতো পরিষ্কার করা। এই যে সেইখান থেকে শুরু হচ্ছে। জুতো যদি তুমি পরিষ্কার না রাখো, তোমার পা নোংরা হয়ে যাবে সেই নোংরা জুতোয়। আবার যদি তুমি জুতো পরিষ্কার করলে পা নোংরা থাকলো, পা নোংরা থাকলে সেখান থেকে তোমার জুতোটাও পরতে পরতে নোংরা হয়ে যাবে। আমরা ঘরে জুতো পরি, অনেক সময় ঘরে চটি পরি, স্যান্ডেল পরি, সেইগুলোকে খুব ভালো করে ধোয়া, পরিষ্কার করা। কারণ ওইটা যদি চটিটা পরিষ্কার না রাখো, তাহলে এবার ওই ধরো ঘর মোছা হলো, তোমার চটির তলাটা, ঘরের ধুলোটা নোংরা হয়ে গেছে, ঘর মোছা হলো, তুমি যেই চটি পরে গেলে ঘরের ছাপ পড়ে গেল। বা বারান্দায় যদি বারান্দাটা তুমি না ধো বা পরিষ্কার না রাখো, তাহলে তুমি বারান্দায় জামা কাপড় মেলতে গেলে বা দাঁড়াতে গেলে বা কোনো কিছু করতে গেলে, বারান্দা থেকে যখন ঘরে আসছো তখন সেই ঘরে ছাপ পড়ে গেল পায়ের। অর্থাৎ পা আর পায়ের তলায় একটা জিনিস হচ্ছে, পায়ের তলায় নোংরা যত জমে থাকবে তত তোমার শরীর, মানে ওই জার্মগুলো ঢুকে যায় বলে, এবং সেইখান থেকে
না, পায়ের তলাটা সবসময় পরিষ্কার রাখতে হয়, সেখান থেকে নানা ব্যাধি হতে পারে ওই জার্ম থেকে। সেই জন্য পায়ের তলা সবসময় পরিষ্কার রাখতে হয়, বিশেষ করে শোবার আগে, বিশেষ করে বাথরুম থেকে এসে, বাথরুমে মানে বাথরুম করার পরে হচ্ছে গোড়ালিতে বলে কেন জল দিতে, না কি গোড়ালির ওই দিকগুলো, ওইগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে সেইখান থেকে খুব তাড়াতাড়ি জার্ম ওরা ক্যারি করে এবং সারা শরীরে সেই জার্ম মানে ঢুকে যায় বা ওই ইয়ে হয়ে যায় এরকমভাবে। তো সেই জন্য বলে পায়ের তলা খুব সবসময় পরিষ্কার রাখতে। আর এমনিও দেখবে পায়ের তলায়, ধরো তোমার কোথাও ব্যথা হয়েছে, অন্য কোথাও ব্যথা হয়েছে, ঘাড়ে, পিঠে, অমুক তসুক, তুমি যদি আর নিজে করলে দেখবে হয় না, নিজে করলে দেখবে হয় না, তুমি অন্য কাউকে দিয়ে যদি একটু বলো যে পায়ের তলাটাকে ম্যাসেজ করে দিতে ভালো করে, বা দেখবে এক ধরনের ইয়ে পাওয়া যায় ফিঙ্গারের মধ্যে পরিয়ে, ওই কাঁটা কাঁটা মতন একটু থাকে, কাঁটা না মানে প্লাস্টিকের একটা থাকে, ওই জিনিসটা দিয়ে যদি পায়ের তলাটা ম্যাসেজ করে করে দেয় কেউ, নিজে করলে ওগুলো হয় না, অন্য কেউ যদি 5 মিনিট যদি করে দেয় না, তবে তোমার মাথা যেন মনে হবে যে একদম সুন্দর ফ্রেশ হয়ে গেলাম যেন। শুধু পাটা করার জন্য ওই ঘাতেই ব্যথা বলো, ঘাড়ে ব্যথা বলো, এই বলে, এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে একটা নার্ভের একটা ব্যাপার থাকে, তো সব তো আমাদের লিঙ্ক, যেমন ওই বারান্দার সঙ্গে ঘর, আর তার সঙ্গে রান্নাঘর, তার সঙ্গে বাথরুম, সবটাও যেমন লিঙ্ক, ঠিক সেরকম শরীরের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে প্রত্যেকটা অঙ্গের বা অর্গ্যানের বা ইয়ের লিঙ্ক আছে। সেই জন্যই পায়ের তলায় যদি ভালো করে ম্যাসেজ করা হয় তাহলে অনেক সময় ফ্রেশ লাগে, খুব ফ্রেশ লাগে। যে কোনো জায়গায় ব্যথা হোক, তুমি যদি পায়ের তলায় ওরকম একটা ইয়ে দিয়ে, ওটাকে কি বলে গো, আমি নামটা ভুলে গেছি, এরকম এরকম বুড়ো আঙুলে পরিয়ে নেওয়া যায়, আঙুলের মতো থাকে, দেখতে অনেকটা জুতোর মতো লাগে, আঙুলের মধ্যে থাকে, আর ওটা কাটা 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 বেরিয়ে থাকে, ওটা দিয়ে পায়ের সামান্য সামান্য প্রেশার দিয়ে পাটাকে একটু ম্যাসেজ, তলাটা একদম পায়ের তলার দিকটা, উপরে নয়, ও তলা গোড়ালি থেকে একদম আঙুলগুলো পর্যন্ত ম্যাসেজ করলে খুব ফ্রেশ থাকা যায়। তো এই দেখো, এইগুলো তুমি রোজ করতে হবে তোমাকে তোমাকে আমরা কি করি, আমরা ভাবি না যে হ্যাঁ এগুলো রোজ করা দরকার, বা আমরা করে নিই। এই যে যারা করে নিই তাদের তো ঠিকই আছে, যারা করে নিই তারা করে নিচ্ছি, কিন্তু আমরা ওগুলোকে হয়তো কাজ ভাবছি না, কিন্তু ওগুলো করতে হচ্ছে তোমাকে। তোমাকে সারা দিনে রান্না বান্না বলো, অফিস কাছারি বলো, বিজনেস করতে যারা যাচ্ছে তাদের বিজনেসে বলো, যেখানে যাক, যেখানে যাই করুক, যেখানে আসুক, তোমাকে এবার বড় যারা বিশাল বড় লোক তারা তো 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো ওয়াশরুমে দেয়, ভালো করে ওই কি বলে বাথটবে গিয়ে করছে, বা সপ্তাহে একদিন হয়তো ওরা ঘরেও করে না, ওরা কোনো কি বলে আজকাল হয়েছে স্পা মা, ওই জন্য হয়েছে এগুলো, কারণ সময় পায় না মানুষ, ঘরে করতে চায় না, সময় পায় না, বা ওই করতে চায় না, না নিজে করলেও অনেক সময় হয় না, ওই জন্য অন্যকে দিয়ে করানোর জন্য এখন এইসব এত কিছু বেরিয়েছে, স্পা করানো, এই করানো, ওই করানো, কারণ ম্যাসেজটা একবার না একবার ম্যাসেজ করানো, একবার না একবার নয়, জীবনে একবার না, মানে ধরো তুমি যদি 3 মাসেও একবার পারো ম্যাসেজ করানো, একদম মাথা থেকে পা পর্যন্ত, খুব ব্লাড সার্কুলেশন যেটা হয় আর কি, ওটা খুব সুন্দরভাবে থাকে, এবং আরও ওটা কি বলবো, তুমি সবসময় ফ্রেশ থাকবে যদি তুমি ম্যাসেজ করাতে পারো। তো সেইগুলো সবসময় আমাদের হয়ে ওঠে না বলেই ওই স্পা মা খুলেছে, তো ওরা করে দেয় ওই জন্য, বা আজকাল তো আবার হয়েছে যে ঘরে ডাকলেও ঘরেও করে দেয়, ওগুলো দরকার, কিন্তু এত কস্টলি করে দিয়েছে, এই যে আমি বলি সব সময় যে কি করবে তুমি, যাই করতে যাবে একটা এত এত কস্টলি হয়ে গেছে সব কিছু, যে ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে, যা বিশাল যাদের বড়লোক ব্যাপার স্যাপার তারা করবে, কিন্তু এমন একটা ইয়েতে রাখা যে হ্যাঁ ঠিক আছে আমি মাসে অন্তত একবার করে করাতে পারবো লোক ডাকিয়ে, না সেটা আমাদের মতন বাড়িতে সম্ভব নয়, এইটাই হচ্ছে মুশকিল। এই যে এই করতে গিয়ে বলতে গিয়ে আজকে হঠাৎ মনে পড়লো যে একটা ইয়ে দেখছিলাম, তোমরা জানো কি না জানি না, খান স্যার বলে যিনি আছেন,
তিনি একটা হসপিটাল খুলেছেন যেখানে মানে এক্স রে হচ্ছে 35 টাকা, স্ক্যান হচ্ছে 25 টাকা, অমুক হচ্ছে মানে সামান্য ব্লাড টেস্ট হচ্ছে 5 টাকা। ভাবা যায় আজকের দিনে এরকম করে রেখেছে। তো আমি মানে ঘটনাটা আমি প্রথমে পড়েছিলাম একবার, তা হচ্ছে কে জানে, যদিও খান স্যারের কথাবার্তা অমুক তমুক একটা দেখে শুনে খুবই মানে একটা মানুষযোগ্য মানুষ মনে হয় ওনাকে, মনে হয়েছে এতদিন যা শুনে এসছি। কিন্তু তাও হয় না, অনেক সময় অনেকেই তো বলেন, করার সময় কেউ আর ওরকম করে না। তারপরে আমি যখন কয়েকটা ভিডিও এলো এরকম দেখলাম খান স্যারের হসপিটাল নিয়ে, তখন আমি দেখলাম যে আমি অবাক হয়ে গেলাম। সবাই বলছে যে ভাবা যায় আজকের দিনে এরকম 35 টাকা, অমুক টাকা, তাতে সারা বিশ্বের লোক এবার ছুটবে ওখানে। আর ওখানে বলছে কোনো রকম ব্যাপার নেই যে তুমি ধনী না তুমি গরিব না, তুমি তুমি রুগী হলেই হচ্ছে, যাও ওখানে গিয়ে টেস্ট করো। আমি মনে মনে ভাবছি তাহলে তো আমাদেরও চলে যেতে হবে ওইখানে, অন্তত ডায়াগনোসিস তো হবে কিছু কিছু রোগের, মাঝে মাঝে তো আমাদের চেক আপ করানো দরকার। আমরা তো টাকার ভয়, আমাদের মতো বহু পরিবার আছে, আমরা একা নই, আমাদের মতো বহু পরিবার আছে যারা চেক আপই করাতে পারে না, যারা ভয় পায় এখনই যাবো বাবা, এক গাদা টাকা বলে দেবে, দিয়ে তারপর আবার যদি অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছো তো আমার তো এই তো কানটায় যে ডাক্তারের কাছে গেলাম, যে প্রথমে দেখেই বলছে আপনার তো এটা অপারেশন করতে হবে। লে হালু, এখন ব্যথা তো কম, আমি কথা বলতে পারছি না ব্যথায়, বলছে অপারেশন করতে হবে, এই হবে সেই হবে। অপারেশন কিসের করতে হবে জানি না, কি থেকে ও একটা ফোড়ার মতন হয়ে গেছিল, ওটা ওষুধ দিলে পুঁজ রক্ত, হাওয়া বা জল লেগে ওটা পুঁজ রক্ত হয়ে গেছিলো, ফুলে গেছিলো। ওটা ওষুধ দিলে ব্যথাও কমবে, পুঁজ রক্তটা বার করে দিলে অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। তাই হচ্ছে, তাই তাই হবে। ওটা কেন অপারেশন কেন করতে হবে কে যেন হঠাৎ বলে বসলো অপারেশন করতে হবে, মানে এই যে টাকা নেওয়ার একটা প্রসিডিওর ওরা করেই রেখেছে, রাস্তা খুলেই রেখেছে, টাকা নাও এর কাছ থেকে। যার জন্য দেখবে একটা কথা থেকেই দেখো কীরকম লিঙ্ক, এই যে প্রেগনেন্সি আগে ডাক্তার শুরুর থেকেই বলে দেয় বেড রেস্ট। কেন বেড রেস্ট বলে? অ্যালোপ্যাথি ডাক্তাররা দেখবে প্রেগনেন্ট মা গেল বলবে বেড রেস্ট। কেন বেড রেস্ট? না বেড রেস্ট করলে তো ও কিছু, সত্যি ডাক্তার বলে দিয়েছে, স্বাভাবিক না, আমাদের কি হয় টিচার বলে দিয়েছে এটা তো তার মানে এটাই সত্যি, এটাই করতে হবে। ডাক্তার বলে দিয়েছে তার মধ্যে এটাই সত্যি। এবার ডাক্তার ছাড়া তুমি নিজের ওপর তোমার ভরসা স্বাভাবিক থাকে না। আমরা তো এইসব ক্ষেত্রে ডাক্তারের ওপর, টিচারের ওপর, অমুকের ওপর, তসুকের ওপর আমরা তো ভরসা করতেই হয় আমাদের। তো ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে তুমি ভাবছো তাহলে বেড রেস্ট। আর কেন বলছে বেড রেস্ট? না তুমি বেড রেস্টে থাকবে, তোমার শরীরের কোনো অ্যাক্টিভিটি থাকবে না, বাচ্চা এমনভাবে, বাচ্চা তো আপন নিয়মে বড় হবে। এবার বাচ্চা নিজের ইয়েতে অনেক সময় বেরোতে চাইবে না, কারণ তুমি কাজ করনি, তুমি সেরকম খাবার হয়তো অনেক খেয়ে নিচ্ছ, ও যে অনেক ব্যাপার থাকে, অনেক ব্যাপার। দেখো সামান্য একটা বাচ্চা হবে তাতেই কত ব্যাপার। তুমি নর্মালি খাবার খাচ্ছ, তোমার অম্বল হতে পারে, গ্যাস হতে পারে, সেই থেকে তোমার অন্য কোনো মাথা ঘোরা হতে পারে, গা ঝিমঝিম, গা গোলানো, অমুক তোষক হতে পারে, বা তুমি খেতে ইচ্ছা করছে না, তুমি খাচ্ছই না, কারণ ওষুধ যদি না খাও তা ও তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, ওষুধ খেতেই হবে। তো এবার ডাক্তারের কাছে গেলেই ডাক্তাররা বলে দেয় বেড রেস্ট। বেড রেস্ট মানে হচ্ছে তুমি, তোমার কোনো অ্যাক্টিভিটি থাকবে না, তুমি হাত পা নাড়াবে না, তুমি বেড রেস্টে থাকবে। এবার যে কেন বেড রেস্টে বলে দেয় না, যেই তুমি বেড রেস্টে থাকবে অটোমেটিক্যালি তোমার বাচ্চার অ্যাক্টিভিটি সেইভাবে ওই নর্মাল থাকবে না, তাই বাচ্চা নর্মাল হবে না। তো ওকে সিজার করে বার করতে হবে, সিজার করতে গেলে হিউজ মানি, এই মানিটা পাওয়ার জন্য আগেই বলে দিচ্ছে বেড রেস্ট। আর যারা যারা এটা বোঝে তারা জানে, যেমন আমাদেরও বলা হয়েছিল, আমরা জানি, আমার তো আলাদা হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন ডাক্তারবাবু, তো আমাকে বলেছিলেন, আমি গিয়ে বলেছিলাম ডাক্তারবাবু বেড রেস্ট বলে দিয়েছে, বললো না এটা বেড রেস্ট না। উনি তখন ইয়ে করেছিলেন যে কেন বেড রেস্টে থাকা মানে থাকার কথাই নয়, আর কেন কাজ করা উচিত, কি কি কাজ করা উচিত, কেমনভাবে কাজগুলো করবে সব উনি বলে দিয়েছিলেন। যে শরীরকে যদি তুমি বসিয়ে রেখে দাও, একটা নর্মাল জিনিস হচ্ছে তুমি সেটা অ্যাবনর্মাল ওয়েতে নিয়ে যাচ্ছ, কি না তুমি বসে থাকছো, শুয়ে থাকছো, এদিকে খাবার ইউজ খাচ্ছ, ডাক্তার তো বলে দিয়েছে ভালো ভালো আয়রন পেতে হবে, পটাশিয়াম সোডিয়াম সব কিছু ঠিকঠাক থাকতে হবে, ক্যালসিয়াম ঠিকঠাক থাকতে হবে, ব্লাড ঠিকঠাক, হিমোগ্লোবিন ঠিকঠাক থাকতে হবে, তা না হলে বাচ্চা বেরোনোর সময় তো যদি ব্লাডে তোমার 7% 8% ব্লাড দেখলে ডাক্তাররা ঘাবড়ে যায়।
কারণ বাচ্চাটাতে হিউজ ব্লাড নিয়ে বেরোবে। তোমার 11-12% ব্লাড থাকলে সব থেকে ভালো, যে বাচ্চা বেরোনোর পরেও তুমি সুস্থ থাকবে। 11 বা 11.5% যদি থাকে, বা 10, 10.5, 10.5ও যদি থাকে, যেই 8, 7.5, 8-এর মধ্যে ব্লাডের হিমোগ্লোবিন পার্সেন্টেজ চলে যায়, ডাক্তারই ভয় পেয়ে যায়, ভগবান এই তো বাচ্চা হয়েছে, এবার কি খান আপনি খান, আপনি ডালিম খান, আপনি ওই খান তাই খান বলবে রক্ত হওয়ার জন্য। রক্ত হওয়ার জন্য তো প্রথম থেকেই খাওয়া দরকার, কারণ প্রথম থেকেই আমাদের ওই কুলেখাড়া বলো বা নিম পাতা, বিশেষ করে নিম পাতা, যেটা কালকেও আমি বলেছিলাম, নিম পাতা খাওয়া। দেখো এগুলো সবই জীবন সংগ্রামের মধ্যেই পড়ছে, তোমরা ভেবো না আমি টপিক থেকে কিন্তু সরে গেছি, আমি টপিক থেকে, এগুলো সবই সংগ্রাম, এগুলো সংগ্রামই, ছোটো ছোটো সংগ্রাম এগুলো। এগুলো যদি তুমি করবে না, তখন তোমাকে বিছানায় পড়তে হবে। তোমার যতক্ষণ রক্তের জোর থাকবে, 30 বছর, 35 বছর, 40 বছর, তারপর তো একদিন না একদিন তোমার রক্তের জোর কমবে। তুমি কত লুকোবে, তুমি বয়স না, কেউ সার্টিফিকেট দেখেনি, তুমি এটা বলে দিলে আমার বয়স এত, তুমি লুকিয়ে গেলে, ঠিক আছে, কিন্তু তোমার শরীর তো আর লুকোতে পারবে না, তুমি ভাঁজ তো লুকোতে পারবে না। ইয়ে শুধু ভাঁজ না, ভাঁজও যদি কারুর হলো না, অনেকের আছে, অনেক এজ হয়ে যায়, কিচ্ছু ভাঁজেও বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না, সেটা থাকে। কিন্তু তোমার শরীরে ভেতরে তো হাড়, অমুক তসুক আরও যে সমস্ত ঘটনাগুলো, সেগুলো তো ঘটতে, হাড় তো কমজোরি হতে থাকবে। তখন এবার তোমার শরীরে বিভিন্ন রকম রোগের দানা বাঁধবে, একটা থেকে আরেকটা হবে। একটাতে হাই প্রেশারের ওষুধ না, ঠিক মতন যদি ওষুধ মিন্স ওষুধই বলছি না, ওষুধ মিন মেডিসিন যদি না পড়ে, তাহলে সেটা থেকে আরেকটা রোগ হবে। আর স্বাভাবিক হাই প্রেশারে তোমার বেশি গরম লাগবে, বেশি এই হবে ওই হবে তোমার। এইবার আমরা যদি নিজেরাই সেইটা বুঝে অনেকটা ক্যারি করতে পারি সেই ব্যাপারগুলোকে, তাহলে কি হবে, তাহলে দেখবে তোমরা অনেকটা রিলিফ পাওয়া যায়। তো ওই যে বললাম, ডাক্তাররা বলে দেয় বেড রেস্টে থাকবেন। বেড রেস্টে থাকা মানে হচ্ছে সিজার হবে, সিজার হলে আমি একটা ভালো কমিশন পাবো, কারণ ওই ডাক্তারের আন্ডারেই তুমি যাচ্ছ। আর প্রেগনেন্টে লোকে কেউ ডাক্তার বদলায় না। গলা ব্যথা হলে তোমার গলা ব্যথা কমলো না, তুমি ডাক্তার বদলিয়ে অন্য ডাক্তারের কাছে গেলে, কিন্তু প্রেগনেন্সির জন্য সেটা হয় না। আমরা পার্টিকুলার একটা ডাক্তার কাছে যখন প্রথম যাই, তার হাতেই থাকতে হয়, কারণ পরবর্তী ক্ষেত্রগুলো এমনভাবে ঘটনাগুলো ঘটে যে তার হাতেই থাকতে হয়। তো সেই জন্য ওনার হাতেই থাকবো। এবারে উনি ওই জন্য বলে দিলেন বেড রেস্ট। এবার বেড রেস্ট এই জন্য যে যাও গিয়ে তুমি এবার কাজ করো না, অটোমেটিক্যালি ও আর কাজকর্ম করবে না, দিয়ে তারপরে যাও সিজার হবে, এতগুলো টাকা নেবো আমি তখন। তো এই যে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমরা আমাদের পড়ানোও যেমন ভুল হয়েছে অনেক ক্ষেত্রে, হিস্ট্রি বলো, এই বলো, এই বলো, সেই বলো, মানে অঙ্ক থেকে যতগুলো সাবজেক্ট থাকে আমাদের, 9টা 8টা 9টা সাবজেক্টের সমস্ত জায়গায় একটু একটু উপর পড়িয়ে দেওয়া আছে। পরে এবার তুমি যখন জানছো, তখন তুমি বুঝতে পারছো, ও বাবা এটা তো আমরা ভুল পড়েছি, ও বাবা এটা তো আমরা ভুল পড়েছি। তো এইভাবে আমাদের যেমন ভুল পড়ানোর থেকে আমরা কিছু ভুল জেনেছি, আবার সমাজ এমনভাবে চলেছে বা চলে, সেখান থেকেও আমরা অনেক কিছু ভুল ধারণা নিয়েই চলি। কিন্তু আবার যখন সত্যিটা জানতে পারি যে না এটা তো ঠিক নয়, এটাই ঠিক, ও আচ্ছা এটা ঠিক, ও আচ্ছা বেড রেস্ট ঠিক নয়, ও আচ্ছা ওই কারণে বারান্দা পরিষ্কার রাখা দরকার, বা ওই কারণে এটা করা দরকার, এটা যখন জানতে পারি, খুব কম সংখ্যক হচ্ছে মেনে নিতে পারে। আবার তোমরাই দেখো না, আজকে আমার এই যে ভিডিও বলছি, ভিডিও থরলি দেখা বা রিয়েলাইজ করা বা রিয়েলাইজ করা জিনিসগুলোকে, প্রত্যেকটা কথাকে রিয়েলাইজ, এটা কজন করছে এখন? মৌমিতাই করছেন। আর জয়দেববাবু ছিলেন, কিন্তু উনি দেখেন কি না আমার মনে হয় উনি এখন আর সেরকমভাবে দেখেন না, কারণ হতেই পারে ওনার একটা, উনি যেভাবে, মানে উনিও এসেছিলেন, উনিও তখন দেখতেন, এগুলো বোঝা যায়, এগুলো কেউ বলে দেয় না, এগুলো ভাইবে বোঝা যায় কে আমার ভিডিও থরলি দেখছে। একদম
প্রত্যেক দিন দেখছে এবং পুরোটা দেখছে। এটা কারা করছে এটা আমি নিজেই বুঝতে পারি, এখানে কথা শুনে একটা কমেন্ট শুনেই আমি বুঝতে পারি ও আচ্ছা এই এতটা দেখেছে, এ পুরোটা দেখেছে, আর এ একটু দেখে রেখে দিয়েছে। যেমন অনেক দিন আগে এক ভদ্রমহিলা বলেছিলাম, একটা কোয়েশ্চেন করেছিল, তখন বুঝেছিলাম ও একটুখানি দেখেছে, ওই পর্যন্ত দেখে ওর ওই প্রশ্নটা এসছে, ও বলে দিয়ে ও হয়ে গেছে, পুরোটা আর দেখেনি। কারণ 1 ঘন্টা সময় কোথায় কার, বা 40 মিনিট 45 সময়ে কোথায়, এক তো কোথায়, দ্বিতীয়ত কেন দেবে আমার পিছনের সময়, এটাও তো একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সিম্পল ভাবে তো আমি ভাবি না, বা মানে কি বলবো, ওই সময়টাকে তো আমার বার করতে হবে, আমার তো হিউজ কাজ সকাল থেকে। কিন্তু হিউজ কাজের মধ্যেই আমি যদি আমাকে নিজেকে নিজের জন্য, বা আমাকে এইগুলো দেখার জন্য, বা আমাকে অমুক কাজটা করার জন্য, বা আমাকে একটু আসুন ব্যায়াম করার জন্য, বা আমাকে একটু হাসি খুশি থাকার জন্য, একটা আড্ডা দেবার জন্যও যে আমাকে সময় বার করে রাখতে হবে, এটাও ওই লাইফস্টাইল আমার ডেলি লাইফের মধ্যেই পড়ছে। যদি আমি এটা না করি তাহলে আমার মন ভালো থাকবে না, তখন আমার কাজে গণ্ডগোল হয়ে যাবে। স্বাভাবিক, মন খিটিয়ে থাকলে কি হবে, তোমার কিছুই ভালো লাগবে না। 1 দিন যাবে, 2 দিন যাবে, এরকম করতে করতে বেশি দিন তো তোমার ভালো লাগবে না। কিছুদিন পরেই তোমার খিটখিটে বোধ আসবে যে দূর যাই করছে ভালো লাগছে না, অফিস যেতে ভালো লাগছে না, ট্রেনে বাসে ভিড় ঠেঙিয়ে যাওয়া। এবার তাদের দেখবে তারা কেউ সুস্থভাবে থাকে না, বা দেখবি ট্রেনে যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা যায় কাজে, তারাও ওইটাকে মিস করে, তাদের ওই ট্রেনটাই ঘর হয়ে যায়। তাই যাবার পথে ওই যে একটা খেলা, মজা করা, তাস খেলা, বা অন্য মহিলারা অন্যান্য গল্প উলবোনা কিছু একটা নিয়ে সবাই মিলে খাওয়ায়, ট্রেনে এগুলো হয়। যারা গেছো ডেলি প্যাসেঞ্জারি, যদি চাকরি জীবনে করেছো তাহলে বুঝতে পারবে। তো এই যে হয়, এই জিনিসগুলো কিন্তু ওরা মিস করে ঘরে থাকলে, কারণ ওটা ওদের এতটা আনন্দ দেয়, আসা আর যাওয়াটা। ওদের ওই অফিসের কাজটা তখন খুব মানে খুব কি বলবো, একটা ওরা সেটা নিয়ে খুব একটা চিন্তিত বা ভাবিত হয় না, ওরা মজাসে কাজ করে আবার চলে আসে। দেখেছি এরকম, আমিও দেখেছি যে একসঙ্গে সবাই যাচ্ছে, আড্ডা দিতে দিতে যাচ্ছে, খাওয়ার ভাগ করতে করতে যাচ্ছে, তা ছেলেরা তাস খেলে, মেয়েরা তাস খেলে না, মেয়েরাও না। তো এই যে এটা করতে হচ্ছে, ওর মধ্যেই ওরা করে নিচ্ছে। কারণ এছাড়া তো ওদের আর বাড়ি গিয়ে তো ওদের একটা হিউজ আবার ওই ছেলে মেয়েকে খাওয়ানো পড়ানো, বা রান্নাবান্না করা, বা যার ঘরের কাজ প্লাস নিজের কিছু কাজ থাকে সেইগুলো করা আছে। তারপর আবার পরের দিন ভোর 6টায় বেরোতে হবে, বা 5টা 5:30টায়। আমার তো অনেক সময় 5:30, 4:30, 5টায় বেরোতে হতো ট্রেন ধরতে গেলে। তো সেইগুলো আছে। তো এইগুলো নিজেদেরই খুঁজে নিতে হবে যে কখন আমি সময়টা করে নেব, কখন আমি একটু আড্ডা দেব, বা কখন আমি এই ভিডিও একটু দেখব, কখন আমি এটা করব। এগুলো আমাদের বিভিন্ন ধরনের কাজ করছি আমরা সকাল থেকে, তার মধ্যেই বার করে নিতে হবে যে কখন আমি নিজের ভালো থাকার জন্য কিছু একটা করব। সেটা ব্যায়াম হতে পারে, সেটা আড্ডা হতে পারে, সেটা একটু ভালো একটু অন্যরকম ডিশ রান্না করে, কারোর কাছে যার কাছে যেরকম, তো সেটা হতে পারে। বা কারুর বাড়ি গিয়ে গল্প করলাম, বা কারুর বাড়ি মিন্স আশেপাশে আর কি, কারুর সঙ্গে ভাব আছে তা সেখানে গিয়ে গল্প করলাম, ওটাও আমাকে মনের একটা আনন্দ দেয়। বেশ কিছুক্ষণ একটু কাটিয়ে এলাম, সন্ধেটা কাটিয়ে এলাম, বা কিছু, বা কোথাও গিয়ে একটু বসে এলাম, বিভিন্ন রকমের আছে। তো এই রকমভাবেই আমরা নিজেদেরকে গুছিয়ে নিই, এবং নিজেদেরকে গুছিয়ে নিয়ে চললে তবেই আমরা খুব সারা দিনটা যেন আমরা কখন বলি যে সারা দিনটা খুব ভালো গেল না, ওই প্রসেসিংয়ের মধ্যে। আবার যদি সারাদিনটা নিজেই আমরা আমাদের মধ্যে আবার অনেকেই আছি, মানুষজন আছে যারা খুব হেক্টিক করে তোলে ব্যাপারগুলো। না না বাবা, আড্ডা দেবো কি বাবারে, আমার এত কাজ, কত আর কাজ, সবারই একই কাজ। সবার দেখবে মানে ইয়ে করতে গেলে সবার মোটামুটি একই, অলমোস্ট একই কাজ থাকে সবার। কারুর একবারে খুব বেশি কিছু ব্যাপার বা বিশাল একটা ইয়ে করতে হয়, যারা ধরো
এই যে আমরা তো ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে বড় হয়েছি শহরে, আমাদের বাবা কাকা মামারা বলো বা স্বামীরা বলো সবাই ইন্ডাস্ট্রিতে, স্টিল ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ওদের 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ওরা কেউ ব্লাস্ট ফার্নেসে থাকছে, কেউ এসএমএস এসএমএসে থাকছে, কেউ আবার বিলিং সেকশানে যারা অফিসিয়ালে থাকে, ইন্টার প্ল্যান্ট যারা ক্র্যাশ করে, যারা স্টিলটা বানায়, যারা স্টিলের মেটেরিয়াল আনে, সেগুলোকে আনে না মানে কনভেয়ার বেল্ট দিয়ে আসে, সেগুলোকে দেখা, সেগুলো পড়ে না যায়, সেগুলো পরিষ্কার করা, সেগুলো বর্ষাকালে যখন ওই স্টোনগুলো যখন ইয়ে হয়ে আসে, চিপসগুলো যখন ক্র্যাশ হয়ে আসে, সেই ক্র্যাশ যদি পড়ে যায় মাটিতে, আর সেগুলো বর্ষাকালে জলে সঙ্গে সঙ্গে সিমেন্টের মতো তো সঙ্গে সঙ্গে জমে যায়, সেগুলো খুব প্রবলেম হয়, সেগুলোকে হাতুড়ি বেলচা দিয়ে তুলতে হয়, তুলে আবার প্রপার ওয়েতে ওর কনভেয়ার বেল্ট যাতে ঠিকমতো ঘুরতে পারে তার ব্যবস্থা। ডেঞ্জারাস কাজ, ওখানে একটু কনভেয়ার বেল্টে এধার ওধার হয়ে গেলে লোককে সঙ্গে সঙ্গে গুটিয়ে, কনভেয়ার বেল্ট মানে ছোটোখাটো কিছু না, একটা স্টিল প্ল্যান্ট চলে, বিশাল বড় বড় সড়ো ব্যাপার সব। কোথাও কেউ যদি সামান্য আটকে যায় তো সঙ্গে সঙ্গে মৃত্যু। তো সেই কনভেয়ার বেল্টের ওখানে তোমাকে সঙ্গে সঙ্গে তোমাকে ইয়ে করতে হচ্ছে, ওর বেলচা দিয়ে ওইটা ক্র্যাশটা ওইটা তুলে নিতে হচ্ছে, ওই চিপসের গুঁড়ো যে সিমেন্ট যেগুলো পড়ছে সিমেন্ট জাতীয়, ওটাকে তুলে নিতে হচ্ছে। তো এই ধরনের কাজ যারা করছে, কিন্তু 8 ঘন্টা ওরা ওখানের মধ্যে থাকছে, 8 ঘন্টার মধ্যে ওরা একটা প্রত্যেকে বাড়ি থেকে যে টিফিন নিয়ে যাচ্ছে, ভাগ করে খাচ্ছে, এই ওর সুখ সুবিধা দেখছে, ওর কারোর মন খারাপ হলে ওখানেই ওকে ইয়ে করছে, কেউ ছেলেকে ভর্তি করতে পারছে না বা মেয়ের বিয়ে দিতে পারছে, কিছু হচ্ছে ওইখানে একটা আলোচনা হচ্ছে, ওই হচ্ছে, ওর মধ্যেই কিন্তু ওরা একটা হাসি মজা করা, আনন্দ করা, মানে কেউ গম্ভীর হয়ে কাজ করে না। হ্যাঁ, তারপরে আবার খাওয়া, ওদের যদি টিফিন ঘর থেকে শিফটিং আছে, সেই শিফটিংয়ে যদি সময় মতো টিফিন ইয়ে না হয়, দুপুরের টিফিন ওরা ওখানেই খায়। আবার ওদের আবার হিটার জ্বালানো নিয়ম নেই কোনো, যে ডিসপ্যাচে হিটার জ্বালাবে, কিন্তু ওদের জ্বালাতে বাধ্য হয়ে যায় অনেক সময়। সকালে কেউ উঠতে পারে না, হয়তো যার বউয়ের বাচ্চা হবে বা হয়েছে, সে তো উঠতে পারেনি, সে টিফিন দিতে পারেনি, ও এবার চাল ডাল নিয়ে চলে এসছে, এবার তো সবাই মিলে খাওয়া হবে। তো এবার রান্না করতে হয়, তার মধ্যে একজন রান্না করে, ওদের এক একটা গ্রুপে যদি 8 জন আছে, তো একজন হচ্ছে রান্না করবে, আরেকজন হচ্ছে চা করবে, এরকম থাকে ওদের। তো যে রান্না করবে, আবার ভিজিলেন্স আসছে কিনা সেই খবর ওদের রাখতে হবে না, ভিজিলেন্স হঠাৎ হঠাৎ ভিজিলেন্স চলে আসে, তখন ওই হিটার ফিটার দেখলে রাগ করে, মানে ইয়ে করে বলে আর কি। তো সেই জন্য হিটার সরিয়ে নিতে হয়, কোনো রকম কেটল অমুক তসুক থাকলে সরিয়ে নিতে হয়, ভিজিলেন্স আসলে আর খবর রাখতে হয় আগের থেকে, ভিজিলেন্স আসবে। একবার হয়েছিল এরকম একটা মজার কাণ্ড, ওর বাবার জন্য হয়েছিল মনে আছে, যে এরকম ওরা জানতো ভিজিলেন্স আসবে, তো ওরা সব সরিয়ে টরিয়ে রেখে সারা দিন চলে গেছে, ভিজিলেন্স আসেনি। তারপরে অন্যান্য গ্রুপরাও ওই ভয় ভয় ছিল, কেউই জ্বালায়নি। তা এরকম তারপরে আর আসবে না খবর পেয়েছে বা আসেনি, কোনো ইয়ে নেই। 2 দিন গেছে, 3 দিন গেছে, এবার নর্মাল শুরু করে দিয়েছে ওরা আবার করতে, হট করে দেখে ভিজিলেন্স এসে উপস্থিত, দেখছে রান্না হচ্ছে। যে যাই হোক, সেরকম কিছু হয়নি। ওরাও জানে যে এত কষ্টের কাজ সেখানে, যে পরিশ্রমের কাজ, প্রচণ্ড দৈহিক পরিশ্রম দরকার। বা ওই ব্লাস্ট ফার্নেস বলো বা এই বলো, আমাদের দুর্গাপুর স্টিলে যারা কাজ করে, একদম এসএমএস, যেটা আমার বাবা কাজ করতেন, এসএমএস, সেটা হচ্ছে যে তোমার একদম মানে লোহা গলছে, লোহা গলে যে পড়ছে সেই জায়গাটায়, এবার সেটা ধরো লোহা গলে যেখানে পড়ছে সেটা স্পার্ক করে আসছে, ওই একটা ছোট্ট দানা যদি তোমার গায়ে লেগে যায় তোমার ফুটো করে দেবে একদম হাড় পর্যন্ত। এই রকম ডেঞ্জারাস জায়গায় কাজ করতো। আর জামা যেটা ধরো পড়ে গেছে, যখন ওই কাজটা করতে শুরু করেছে, জামা একদম ঘামে ভিজে, মানে সঙ্গে সঙ্গে ঘামে ভিজে নিংড়িয়ে আবার জামা পরতো, কারণ জামা ছাড়া ওদের শুধু জামা না, জামা, হাতে এত বড় বড় গ্লাভস, পায়ে এত গামবুটের মতন, আর স্টিল ওদের লোহা দেওয়া জুতো থাকতো আমার বাবাদের, বা সবাই এখনও যারা, এখন একটু অন্য রকম করে দিয়েছে, এখন একটু আধুনিক টাইপের জুতো টুতোগুলো করে দিয়েছে, কিন্তু ওই লোহা দেওয়াই জুতো থাকে, সামনে একটা লোহা দেওয়া থাকে, যাতে ওই ডিপার্টমেন্টগুলোতে যারা করছে তাদের ওই ফুলকি তো ওঠেই, লোহার ফুলকি উঠতেই থাকে, আর হেলমেট তার সঙ্গে, ওরকম হেলমেট না যে কোনো রকম একটা ঝুলিয়ে নিল, একদম সমস্ত বন্ধ। ওর শুনতে, কানে তখন কেউ ডাকলেও শুনতে পায় না, প্রচণ্ড আওয়াজ, যার জন্য ওরা তখন ঘরে এসে একদম শান্তি, একটা আওয়াজ আমাদের ঘরে ছিল, যে বাবার ডিউটি থেকে এলো মানে একটা আওয়াজ চলবে না, টু শব্দ হবে না, একদম চুপচাপ, একদম চুপচাপ।
সেই মানে পড়াশোনা সবই করেছো তুমি, কিন্তু খুব ইয়ে করে, যাতে খুব বেশি আওয়াজ না, কারণ এত বেশি আওয়াজের মধ্যে থাকতো যে তারপরে আর আওয়াজটা নেবার ইয়ে থাকে না। এই জন্য তো এইসব স্টিল প্ল্যান্টে যেমন কাজ করছে লোক, এখন তো অনেক উন্নত হয়েছে, অনেক মেশিন এসছে, অনেক আমরা যখন ছোটো ছিলাম আমার বাবারা কাজ করেছিল তখন অনেক কষ্টের মধ্যে কাজ করতে হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে বাবারা অফিসে থাকতে থাকতেই অনেক ইয়ে মডার্নাইজেশন হয়েছে, এবং সেখান থেকে অনেক মেশিন এসেছে, পোল্যান্ড থেকে মেশিন আসে, সেইখান থেকে পোল্যান্ডের লোকরা এসে ওখানে আধুনিকীকরণ করা হয়েছে, এই সব করে তারপরে তো অনেক বদলেছে। কিন্তু এইগুলো হয়, তা সত্ত্বেও করতে হয়। লোহা তো গলাতেই হবে তোমার, তো ছোটোখাটো লোহা নয়, আর এইটুকুনি জায়গা নয় যে এই ইয়ের মতন একটা ফার্নেস আর কি, মানে যেগুলোকে বলা হতো ফার্নেস বলা হয়, ফার্নেস। তো সেইখানে একটা বিশাল এরিয়াতে লোহা গলে পড়ছে, সেখানে তুমি দাঁড়িয়ে সামনে থেকে দেখছো যে লোহাটা পড়ছে, ওই হচ্ছে সেই। এখন তো ফোন মন হয়েছে, ফোনের অনেক সিস্টেম হয়েছে, তাও ভেতরে ফোন থাকবে না, কিছুই থাকবে না, অত লোহা গলছে মানে তোমার বুঝতে পারছো কীরকম, সমস্ত ঢাকা শরীর একদম ওই অবস্থায় থাকতে হয়। তো এই যে মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন, আজকে আমি এটা জানি, আমি এটা বললাম, যাদের আরও কিছু কোথাও এরকম ধরনের মেশিনারি ইয়েতে কাজ করছে বা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এইরকম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বিদ্যুৎ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, বাইরে স্টিল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, বা আরও যেখানে লোহা আর আরও বেশি করে তৈরি হচ্ছে বা যাই হোক হচ্ছে, তো এই জায়গাগুলো যারা কাজ করে তারা কি সাংঘাতিক একটা কঠিন পরিশ্রম তাদের করতে হয়, এবং তার সঙ্গে তাদের চাই খাওয়া তাদের ঠিক হতে হয়, টাইমে হতে হয়, এবং খাওয়ার মানে একদম মাছ মাংস ডিম না খেলে এরা ওই মাসল ইয়ে না হলে এরা কাজ করতে পারবে না। হ্যাঁ, আর চোখের প্রবলেম হলে চলবে না। চোখে অনেকে থাকে না, চোখে যখন ওদের ভাইবা হয়, ইয়ে হয়, ফিজিক্যাল কী বলে ওটা, ইন্টারভিউ হয় যখন, উফ বাবা এত ভুলে যাই না, তখন ওদের ইয়ে হয় যে চোখ টেস্ট হয়, নাক টেস্ট হয়, অমুক টেস্ট হয়, সমস্ত টেস্ট করে। কেন না, চোখের যদি তোমার জ্যোতি কম থাকে, বা তুমি যদি লালকে গোলাপি দেখছো, গোলাপিকে লাল দেখছো, তাহলে তোমাকে তখন কি করে, তখন ওই হসপিটাল এইসব জায়গায় দিয়ে দেয়, যে আমাদের যে হসপিটাল আছে, আমাদের যে অন্যান্য পরিষেবামূলক যে জায়গা, গ্যাসের দোকান, হসপিটাল, স্কুল, এইসব জায়গায় দিয়ে দেয় তাদেরকে। যদি চোখে সামান্য প্রবলেম থাকে, যে হয় না অনেকে এরকম থাকে, অন্ধ মানে একটু সন্ধে বা রাত হলে খুব ভালো দেখতে পায় না, ওখানে ফার্নেসে যারা কাজ করে তারা একদম টোটাল ফিট না হলে ফার্নেসে নেয় না, কারণ শারীরিকভাবে ফিট না হলে করা যায় না ওখানে কাজ। তো সেটাই এক মেডিকেল হয়, যেটা মেডিকেল হয় সেইখানেই অনেকে বাদ পড়ে যায়, যেমন আর্মিতে যেমন মেডিকেল হয়, এই আর্মির কাজও যেমন দেখো দাঁড়িয়ে থাকা, সারাক্ষণ শুধু দাঁড়িয়ে পায়চারি করে। আমি এখন তো ভিডিওগুলো আসছে আমরা দেখছিও, আগে তো দেখতে পেতাম না, কিন্তু একটা ইমাজিন করতাম যে সর্বক্ষণ দাঁড়িয়ে আছে, বসা, কেউ কেউ তো বসতেও পারে না, এই যে বরফ, সেই কিছু কিছু বর্ডারে যে বরফের মধ্যে ওরা ঢুকে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, ওই অবস্থায় দাঁড়িয়ে থেকে ওদেরকে মানে চিন্তা করতে পারো। আর আমরা সামান্য নকুনি উঠে গেলাম, আরে কি হয়ে গেল রে আমার, ওরে বাবারে করি। তো জীবন সংগ্রাম হচ্ছে এইটা, আমাদের বিভিন্ন রকম কাজ, বেঁচে থাকার জন্য, আর্ন করার জন্য, আমাদের বিভিন্ন, শুধু আর্ন নয়, এই যে একটা দেশকে সুগঠিত রাখতে গেলে, দেশকে একটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে গেলে, দেখো একটা ঘর গোছানো থেকে শুরু করে একটা দেশ যাতে সুন্দরভাবে থাকে, গোছানো থাকে, কেউ আমার দেশের প্রতি কোনো ঢিল ছুঁড়তে না পারে, বা কোথাও কোনো অসুবিধা না হয়, কোথাও এইটা ঢুকে না যায়, কোথাও সেটা ঢুকে না যায়। যেমন আমরা রাত্রির বেলায় কিছু কিছু ঘর আমাদের আছে, ঘর বাড়ি যেগুলো থাকে, ফ্ল্যাট বলছি না, ঘর বাড়ি, আমাদের যে বাড়ি দুর্গাপুরে ধরো, সেখানে কি যেই সন্ধে হলো, কাজকর্ম রুটিপুটি সব হয়ে গেল, আমরা দরজার গোড়াতে আমরা ভালো করে কাপড় টাপড় গুজে, কি না ছুঁচো আসবে, বড় ইঁদুর আসতে পারে, ব্যাঙ ঢুকে যেতে পারে, কেন্ন ঢুকে যেতে পারে, এত কিছু না ঢুকতে পারে, একটা করে অ্যাসিড এড়িয়ে দিয়ে ওইটা দিয়ে আমরা
হয়ে থাকলো, ফুটো ফাটা যা আছে আমাদের সব বুঝিয়ে দিতে হতো, কারণ যেই রাত্রির অন্ধকার হবে তখন ছুঁচো ঢুকবে, নাহলে ইঁদুর ঢুকে যাবে, নাহলে ব্যাঙ ঢুকে যাবে, বর্ষাকালে ব্যাঙ, তারপরে সেই জোঁকের মতন ওইগুলো নানা কিছু ঢুকে যেতে পারে, সেই জন্য আমাদের ওইরকম করে রাখতে হতো। তো দেশ একটা ঘর যদি আমি সেই ভাবে গুছিয়ে রাখতে শিখে যাই, তো আমি দেশের তখন ভাবো, তাহলে দেশের কথা ভাবো, তারা যে দাঁড়িয়ে আছে বর্ডারে এবং সর্বক্ষণ আমাদের অন্যদিকে চোখ রেখে, যাতে আমাদের দেশের দিকে কেউ না কিছু করে দিতে পারে, কিছু অসুবিধা ঘটাতে পারে, সেই জন্য যে ওটাও তো ওদের ওরকম গুছিয়ে দেশকে রাখা, যে হ্যাঁ দেশ যেন একদম টিপটপ খুব ভালো থাকে। তাহলে জীবন সংগ্রামের মধ্যেই সবগুলো পড়ছে। আর এই জীবন যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে ততক্ষণ তোমাকে এই সংগ্রাম করে যেতে, যতটা তুমি সংগ্রাম করতে পারবে তত তুমিই ভালো থাকবে, আমরাই ভালো থাকবো তত। যতটা আমি সংগ্রাম করতে, আমি যেই পরনির্ভরশীল হয়ে যাব, যে আচ্ছা ও এখন যদি বিএসএফ বর্ডারের লোকগুলো যদি আর ভাল লাগছে না বাবা, ও থাক, কি যা হবে তখন কি হবে ভাবো একবার, যদি ওরা সরে আসে। ঠিক সেরকম তোমার ঘরের যে সঠিক কাজটাও যদি তুমি না দায়িত্ব নিয়ে করো, তখন আমি যদি সবসময় অন্যের ঘাড়ে ছেড়ে দিই, আচ্ছা ওরা করে নেবে, আচ্ছা ও করে নেবে, আচ্ছা ও আমাকে দেবে, আচ্ছা ও, আমাদের একটা টেন্ডেন্সি থাকে, কারণ আমরা সুবিধা পেয়েছি, জানি ঘরে এতগুলো লোক আছে, আচ্ছা ও তো আছে, ও ঠিক করে দেবে, দিয়ে আমি নিজে বসে গেলাম, ও করে দিল। তা না, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ তুমি করে যাও তোমার যা করার, তোমার যা করার কথা, তোমার যা করার আছে সেটাই করে যাও। সব সময় আমাদের এটাই ভাবতে হবে যে আজকে যে ওই যে বিএসএফের যারা দাঁড়িয়ে থাকে, বর্ডারে বর্ডারে যারা দাঁড়িয়ে আছে, বা যারা যুদ্ধ করছে, বা হয়তো সব সময় তো সব যুদ্ধ জানা যায় না, কে কী করছে দেশের ওপর, ঠিক কোনভাবে কে কখন ঢুকতে চেষ্টা করছে, বেরোতে চেষ্টা করছে, কোন দেশ কখন থ্রেটনিং দিচ্ছে, আর সেই মতো তাদেরকে সজাগ থাকতে হচ্ছে, কি হচ্ছে, এগুলো সব সময় দেশবাসী জানতে পারে না, আর জানানো উচিতও নয়, কারণ ওটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, ওটা সব কিছু খুল্লা করে দেয়, তো বিভিন্ন মতের বিভিন্ন লোক বিভিন্ন জ্ঞান দেবে, বিভিন্ন ইয়ে করবে, একটা হয়েছে ওই একটা বাজে ব্যাপার হয়ে যাবে, যার জন্য ওগুলো বলা হয় না। কিন্তু ঘটে, ঠিক ওই ঘরে আমার যদি আমি ঠিকঠাক প্রপার না রাখি, আমি যদি শরীরটাকে ঠিকঠাক প্রপার না রাখি, আমার শরীরে যেমন একটা সংগ্রাম চলতে শুরু হবে, আমার ঘরে যেমন একটা সংগ্রাম চলতে শুরু হবে, আমার দেশেও ওরকম হবে। তাই জীবন মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামের পথে আমাদের সবাইকে চলতে হবেই। এইবার হচ্ছে ওই আড্ডাটা কি, ওই মন ভালো রাখার জন্য একটু আড্ডা, মন ভালো রাখার জন্য কারোর সঙ্গে গিয়ে কথা বলা, মন ভালো রাখার জন্য, এইবার যদি ওই আড্ডাটাকে আমি একটা একটা এমন জায়গায় আড্ডাটা করি যাতে মাইন্ড আরও ফ্রেশ থাকে। ধরো আমি কোথাও গিয়ে বললাম ABC আছে, আমি BC DEF এর আমি গিয়ে নিন্দে করলাম, আমার খুব ভালো লাগলো, চলে এলাম। DEF কালকে জানতে পারলো যে আমরা ABC মিলে ওদের নিন্দে করেছি, ওরা তখন আবার আরও কারো GH এর I এর সঙ্গে আবার কিছু ইয়ে করলো, তো এগুলো গণ্ডগোল লেগে যায়, যার জন্য এসবের দরকার নেই। তুমি যে কোনো ভালো ভালো মনীষীদের কথা যদি আমরা আলোচনা করি, বা এখনও যারা ধরো এই সুনিতা উইলিয়ামস আছেন, বা স্পেস নিয়ে, স্পেসে কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে, এই ধরনের যদি কোথাও একটা সুন্দর আলোচনা করি, তাহলে কি হবে, আমাদের যে ঘরের, আমার মনও ফ্রেশ হবে। বাবা কত সুনিতা উইলিয়াম বা যারা স্পেসে আছে তাদের কথাই বাবা, আমি শুধু আর্মি বলছি কেন, যারা স্পেসে আছে তাদের কথাও ভাবো, তারাও তো একটা কাজই করছে, যে ওখানে কি, তাই জন্যই তো আমরা জানতে পারছি অনেক কিছু। তো সেই যে ঘটনাগুলো ঘটছে সেখানেও দেখো ওকে কিন্তু ওর মতন করে পরিশ্রম করতে হচ্ছে, আর আমাদের যেটা ঘরের জন্য ঠিক করতে হয়, ওটাকে তো আমাকে তো পাটা ধুতেই হবে, আমাকে তো চটিটা ধুতেই হয়, আমাকে তো রুমালটা ধুতেই, আমাদের কাছে ক্যাজুয়াল হয়ে গেছে। সুনিতা উইলিয়ামের কাছে বা বিএসএফের ওই লোকগুলোর কাছে ওইখানে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু ওই বা পায়ে ছালা ধরে যাচ্ছে, বা বরফ ঢুকে ঢুকে একদম সেই নীল হয়ে গেছে, পা ব্যথা করছে, ওদের ওখানে
ওইটা ওদের কাছে খুব নর্মাল। যেমন আমাদের মাছ গরম তেলে মাছ ছাড়লে ছিটে লাগলে কিছু মাছ আছে খুব ফোটে, তো আমাদের ছ্যাঁকা লেগে গেলে আমরা কী করি, ছ্যাঁকা লেগেছে একটু পেস্ট নিয়ে লাগিয়ে নিলাম, একটু জল দিলাম, একটু বরফ দিলাম, এগুলো নর্মাল হয়ে গেছে। খুব বেশি আমরা বাড়াবাড়ি করি না ওটা নিয়ে, রে আমার কী হয়ে গেল রে বলে। ঠিক সেই রকম ওই বিএসএফের ওদের যখন ওই বরফে পায়ে একদম ছালা বেরিয়ে এসে দেখবে, মাঝে মাঝে পাগুলো তাকানো যায় না, কিন্তু ওদের কাছে ওটা ইয়ে হয়ে গেছে। জানেই তো এতক্ষণ ধরে ওইভাবে ঠান্ডার মধ্যে ওইভাবে বরফ ঢুকে হয়তো পায়ের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে, তাও দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বা স্পেসে ধরো যে কোনো রকম কোনো কিছু ওইরকম ধরনের অসুবিধা হচ্ছে, ওরা হাওমাও করেও কিছু করতে পারবে না। তাই জন্য ওরাও জানে যে এটা হবে, এটা তৈরি, মানসিকভাবে তৈরি। এইটা কিন্তু আমি বলবো সাধারণ মানুষ যারা আমরা আমরা অনেক কম তৈরি থাকি। আমরা একটুতেই বাবারে কী হয়ে গেল, পুড়ে গেল, মরে গেলাম, এই পিছলে পড়ে গেলাম, এই ওই হয়ে গেল। কিন্তু ওদের কথা চিন্তা করো তো, ওরা বরফের মধ্যে, আবার যখন গরম তখন ওই গরমের মধ্যে ঘেমে ওদের গা হয়ে যাচ্ছে, চুলকানি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। বা ধরো স্পেসেও ধরো আরও কী যে ঘটছে, স্পেসের কথা তো অতটাও জানি না আমরা, কী করতে পারে কি না। ওদের তো জল, ওদের তো সমস্যা মুখ ধোয়া, মানে সমস্যা নয়, ওদের কাছে ওটা নর্মাল। আমাদের মনে হচ্ছে বাবা এমনি করে জলটা যাবে, অফ করে তুলে ওটা গিলে নিতে হবে, এমনি করে আমরা ব্রাশ যেমন করি ওরকমভাবে করতে পারবো না, মানে ওইরকমভাবে যে কুলকুচি করে ফেলতে পারবো না, ওই জলটাই গিলে নিতে হবে আমাকে। মানে কি অদ্ভুত সব, হ্যাঁ, ওদের কাছে ওটাই নর্মাল। তো যে পেরিফেরির মধ্যে থাকে তার কাছে সেটা নর্মাল ঠিকই, কিন্তু ওইটার মধ্যেই যদি আমরা হাউমাউ করি, ওরে বারে কী হয়ে গেল, আমার কী হবে, আমাকে আগের থেকে ঠিক থাকতে হবে। এরপর হবার থাকলে হবে স্পেসে যারা যায়, তার কি মরবো বলে যায় না? তারা তো জানে যে আমি এতদিনে যাচ্ছি, এত মাস পর ফিরে আসবো, তারপরে এই ব্যাপার, এটা হলে এই হবে, এই পরীক্ষাটার এই আনসার পেলে এই হবে, ওই ইয়েটার এই হলে ওই হবে। কিন্তু অনেকে হয়তো ফিরেও আসতে পারে না তার মধ্যে, ওটা নিয়ে ওদের কোনো আহমাও নেই। আচ্ছা ঠিক আছে, একজন পারেনি, হয়ে গেছে। আবার যারা বিএসএফ বা ওই সব বর্ডারে দাঁড়িয়ে আছে, বা যারা যুদ্ধ করছে, ইন্ডিয়ান আর্মি যারা রাতের পর রাত তারা অন্ধকার ঘুটঘুটে ঝিঝি পোকা ডাকছে, ওইখানে একা, চিন্তা করো, একা দাঁড়িয়ে আছে, কত দূরে আরেকজন আছে হয়তো সে। তো এই যে সিস্টেম, এগুলোই হচ্ছে জীবনের সংগ্রাম। আমরা সাধারণ ঘরে থেকেই বেশি চটপট করি, আমাদের সব রকম সুবিধার মধ্যে আছি আমরা। গরম পড়লে হাওয়া, অমুক তসু, ঠান্ডা পড়লে গরমের ব্যাপার স্যাপার, গরম জল করছি, এই করছি, বাবা ওর তো গরম জল ছাড়া হয় না ওখানে। চিন্তা করো তো এবার স্পেসে, চিন্তা করো তো তাহলে, যে আমরা যদি আমাদের ছেলে মেয়েদের কোথাও স্পেসে বা আর্মিতে কোথাও পাঠাই, তো মানসিকভাবে ওইভাবেই মোটামুটি তৈরি করতে হয় বা তৈরি হয়ে থাকতে হয়। তৈরি তো ওরাই করে নেবে, ওরাই যদি যারা যাবে এগোবে তারা, তাদের সেখানে যেভাবে ওইভাবে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিংগুলো দেখলেই তো চোখ দিয়ে জল পড়ে, বাবারে কী সাংঘাতিক কাদার মধ্যে ডুবে থাকতে হচ্ছে, অমুক তাদের একটা ভুল করলে 10 কিলোমিটার দৌড়চ্ছে, ভারী ইয়ে নিয়ে বা দুজনকে নিয়ে দৌড়তে হবে 10 কিলোমিটার, যদি একটা ভুল করে। কেন এত স্ট্রিক্ট হয়? কেন ওই সব জায়গায় স্ট্রিক্ট, ঠিক ঘরেও ওরকম, ওখানেও যেমন স্ট্রিক্ট না হলে, স্ট্রিক্ট মাইন্ড না হলে তুমি কাজটা করতে পারবে না। ওখানে বাবা লেগেছে তোমার, কাদায় খুব ঢুকে গেল, কাদাটা নাক দিয়ে মুখ দিয়ে, ওরকম বললে হবে না। ওখানে কাদা থেকে মুখ ওঠালেও ওরা সঙ্গে সঙ্গে চলো ডোবাও, ওঠাবে না। বরফের মধ্যে ডুবে বসে থাকতে হচ্ছে, হাসতে ইয়ে করতে করতে করে ওরা দেখায়, কিন্তু ওটা কত কষ্ট বলে তো। একদম বরফের মধ্যে কত সেকেন্ড, কত মিনিট তুমি ডুবে থাকতে পারো, ওইভাবে ট্রেনিং হচ্ছে ওদের বরফের মধ্যে ডুবে। তাই জন্যই তো ওরা কেন ওটা করছে না, তাই জন্যই তো ওরা বরফে গিয়ে ওরকমভাবে দাঁড়িয়ে আছে। তো সবটাই হচ্ছে আমাদের ভাবনার মধ্যে, আমরা কিভাবে নিজেকে গুছিয়ে নেব, সেইটা আমাদেরকে খুব সুন্দর করে সব দিকটা দেখে যদি আমরা এরকমভাবে গুছিয়ে নিই, তারপরে এইবার আমরা সেইভাবে কাজ করি, তাহলে দেখবে কোনো কাজই আমাদের কাছে কঠিন মনে হবে না। কোনো কাজই আমাদের কাছে সেরকম বাবারে আবার গিয়ে আমার চটিটা ধুতে হবে, আবার গিয়ে আমাকে চাদরটা কাচতে হবে। অনেকে আছে ওই জন্য শাড়ি জামা কাপড় বেশি অমুক করবো না, ভালো চাদর পাতবো না, কেন না, ওটা তো আবার কাচতে হবে 7 দিন পরে বা 10 দিন পরে, ম্যাক্সিমাম 10 দিন পরে তো তোমার ধুলো টুলো ইয়ে হয়ে কাচতেই হবে। পাতবো না, অমনি পাতা থাকলো হয়তো, অমনি পড়ে থাকলো হয়তো। তো তাহলে এবার তখন আমাদের ওদের কথা চিন্তা করে আমাদেরকে ভাবতে হবে। আমার যখন একটু কোনো রকম একটু এদিক ওদিক হয়, আমি সবসময় আর্মিদের কথা চিন্তা করি।
বাপরে বাপ, ওরা এইটা করছে, আমি এইটুকুতেই হয়ে যাচ্ছি, ওরা কি না জানি কি করছে। হ্যাঁ, মেবি ওরা ট্রেনিং নিয়েছে, কিন্তু একটা মানসিক ইয়েও তো রয়েছে, বা ট্রেনিংটাও তো নিতে পেরেছে, তাহলে সেই যোগ্যতাও তো আছে যে ট্রেনিংটাও পুরো নেওয়া, অ্যাকসেপ্ট করা ট্রেনিংটাকে, যে এত কিলোমিটার হাঁটা, দৌড়নো, 4টের সময় ঘুম থেকে ওঠার, আর ডিসিপ্লিন লাইফ একদম। ওরম ডিসিপ্লিন না থাকলে তোমার হবে না। তো সেই জিনিসগুলো দেখে দেখেই আমরা শিখি। আর জীবন সংগ্রাম এটাই যে আমরা অন্য আরও বেটার আমাদের থেকে আরও বেটারদের দেখে শিখি। আমরা কখনো নিচুর দিকে তাকাবো না, আরে ও তো বড়লোক, তাই এ বড়লোকদের কথা ছেড়ে দাও, ওরা খায় দায় মোটা হয়, এত বড় বুড়ি, হাঁটতেও পারে না, কিছুই না, স্পা করায়, ওই করে তাই করে। তুমি আর্মিদের কথা চিন্তা করো, তুমি স্পেসে যারা যায় তাদের কথা চিন্তা করো, বা আরও অন্যান্য যারা এই ধরনের কাজের মধ্যে, যারা এই যে বললাম ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করে যে শ্রমিকরা, তাদের কথা চিন্তা করো। তাহলে দেখবে একটা মানে একটা জোশ পাওয়া যায় যে হ্যাঁ, আমাকেও ওরকম হতে হবে, বা আমিও এরকম পারবো, বা আমার এটাই জীবন সংগ্রাম। তাই জীবন সংগ্রাম মানে সবসময় যে একটা কি বলবো, একটা নর্মাল ছিলাম, একটা কষ্ট পেলাম, আরে বাপে কি কষ্ট, এটা জীবন না, ওটা জীবন সংগ্রাম না, ডেইলি লাইফটাই জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম মানেই যে আমার লাইফে কিছু একটা ঘটতে হবে, আমার বা চলছে চলছে খুব আনন্দে নেচে নেচে যাচ্ছি, হঠাৎ আমার বাবা মরে গেল, আর আমার পয়সার কষ্ট হয়ে গেল, বা আমার স্বামী মরে গেল, আমার পয়সার কষ্ট হলো, ওটা একটা সংগ্রাম। সেটা যেমন একটা সেটা একটা সংগ্রামের মধ্যেই পড়ছে, কিন্তু তার মানে যে এই যে ডেইলি লাইফে যেগুলো করতে হচ্ছে সেগুলো যে কোনো সংগ্রাম নয়, সেটাও না, সেগুলোও একটা আমাদের সংগ্রাম। আর আমরা যদি সেই সংগ্রামটাকে খেলার চলে সুন্দর মনে মানসিকতা দিয়ে নিজেকে গড়ে তুলতে পারি, বাকি সমস্ত এই ধরনের জায়গায় যারা কাজ করে তাদের দেখে যদি আমরা সেই জায়গাটা তুলে ধরতে পারি, তাহলে নিজেদেরকে গড়তে পারি, সেটাই আমাদের সুন্দর একটা মানুষ হয়ে গড়ে ওঠা। আর তারপরে সেই সংগ্রামটা তখন আর ভাবাই যায় না যে ওটা একটা কোনো সংগ্রাম একটা করেছি একটা। হ্যাঁ, এবার আমার ক্ষেত্রে আমি লাস্ট এটাই বলবো যে আমার ক্ষেত্রে আমি এটা কেন বলি যে তোমরা ইমাজিন করতে পারবে না, কারণ ওটা আমার কোনো ভুলে বা কি বলবো, একটা একটা হয় না, একটা বাড়িতে একটা অসুস্থ কেউ একটা অসুস্থ, এই মারা যাবে মারা যাবে, শুনছি শুনছি মারা যাবে অমুক, সেটা একটা মানসিক প্রস্তুতি থাকে শুধুমাত্র একটা। আর এটা আমার যেটা ঘটেছে সেটা যেন খুব একটা কি বলবো, একটা একটা কেন আমি ভালো থাকবো সেইটা অনেকের পছন্দ হয়নি বলে একটা বিশাল একটা ষড়যন্ত্র করে ওই জায়গাটায় আমাকে, তার মধ্যেই তার চলে যাওয়া বলো বা অন্য কিছু, যা কিছু সত্যি আছি, যা কিছু ঘটনা বলো, তার মধ্যেই ওইটা পড়ে। তো সেই জন্য আমি আমারটা বলি যে সংগ্রামটা অনেক মানে কি বলবো, খুব আর্মিদের মতন সংগ্রাম আর কি হয়ে গেছে। কেন না, ওই যে ওই কারণে যে বেসাচ্ছি 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 বেসাচ্ছি, জানিও না কে পিছনে কী করছে, কে কী করছে, কোথায় কী ঘটে যেতে পারে, বা এই যে আমাকে সহ্যই করতে পারছেন না। আর এটাই ঘটনা, এটা দিস ইজ দ্য ফ্যাক্ট। তোমরা বলবে না না এরকম কিছু না, এটাই ঘটনা। এই যে আমি ওই যে বলছি না, এটা এত সাংবাদিকতায় গেছি, এই একটা বিশাল একটা জায়গা পাচ্ছি, এই লোকে এখানে হাততালি দিচ্ছে, অভিনয় করছি সেখানে প্রাইজ পাচ্ছি, নাটক করছি সেইখানে প্রাইজ পাচ্ছি, পেপারে ছেপে যাচ্ছে নাম, এইটা সহ্য করতে পারেনি নিজস্ব কিছু কাছেরই লোকজন তারা। সেই জন্য একটা বিশাল হিউজ ষড়যন্ত্র করা, আর ওই যে কোনো মানে ওই সব ছিল না, সবাই ভালো সবাই ভালো, এ করতে পারে এই ভাবতেই পারিনি। তো সেই জন্য কোনো সন্দেহও ছিল না জীবনে, মনের মধ্যে অমুকও ছিল না, কিছুই ছিল না। আচ্ছা, খুব ভালো করে ষড়যন্ত্র, প্ল্যানফুলি মার্ডার বলে, শুধু মার্ডারটাই হয়নি, শুধু খুনটাই হয়নি, বেঁচে থাকাটাই আমার কাছে মার্ডারের বেশি হয়ে গেছে। তো সেই জন্য আমি আমার গল্পটা নিদর্শন হিসাবে বলি যে এইরকম এরকম একটা গল্প। এবার কারা করেছে সেটা আমি জীবনেও এখানে কোনো দিন বলবো না, যে কে ঠিক করেছে আর তার সঙ্গে কে কে আছে সেটা আমি জানি, কিন্তু আমি এটা কোনো দিন এখানে বলবো না। এটাও তোমরা দেবে না। তোমরা হয়তো অনেক সময় পলাশবাবু জানতে চান, বা কে কে যে কে হয়তো প্রশ্ন করলেন আমাকে কে করেছে, সেটা বলুন, আমি বলবো না এখানে যে কে করেছে। শুধু এটুকু বলবো তারা খুব ঘনিষ্ঠ ছিল, যাদের পর আমার অটুট বিশ্বাস ছিল যে এরা, মানে বিশ্বাস ছিল বলবো না, বিশ্বাসী তারা
তাদেরকেই বিশ্বাস হিসেবে জানতাম, তারা সহ্য করতে পারেনি। এই ব্যাপারটা বললাম, কারণ তাহলে ইয়েটা বোঝা যাবে, পড়ে যাওয়ার গতিবেগটা কত, বা পড়ে কতটা জোরে পড়লে আমার মাথা ছ্যাতলা করে ছিতলে যেতে পারে, বা হাত পা ভেঙে আমি ওখানে অন্ধকূপে পড়ে যেতে পারি, বা আমার শরীরের সর্ব অঙ্গ শেষ হয়ে যেতে পারে তখনই। সেইটা বোঝানোর জন্য আমি ওটা বলি। ঠিক আছে, তাহলে অনেক বকবক করলাম এক নাগাড়ে। মৌমিতা, তুমি শুনছো, তুমি শোনো। যদি তোমার কোথাও এর থেকে মনে হয় যে এটা কেন হলো, বা এটা কেন বললাম, বা এটার সঙ্গে ওটার কি মিল, যা কিছু প্রশ্ন আসুক, তুমি খোলাখুলি মনে প্রশ্ন করবে। তাহলে আমি যদি আমার কোনো ভুল থাকে, তাহলে আমি নিশ্চয়ই নিজের ভুলটাও বুঝতে পারবো, এবং সেইখান থেকে আরেকটা টপিক নিয়ে আমি বলবো। যেমন আগের দিন আমি বললাম যে একটা জায়গায় আমার বলার অ্যাপ্রোচটা খুব ভুল ছিল, ওটা ওরকমভাবে বললে একটা অন্যরকম দেখায়, শোনায়, সেটা নয়, সেটা আমি বলতে চাইনি, সেটা ভুল হয়ে গেছিলো, কিন্তু আমি নিজেই বুঝেছি এবং নিজেই রেকটিফাই করেছি। সেই রকম আমি সবসময় চাই আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আমি রেকটিফাই করব। তোমরা যদি সেই ভুলটা ধরিয়ে দাও তাহলে আমার খুব সুবিধা হয়। আর যারা আমার আত্মীয়দের বলছি, যারা দূরের আত্মীয় রয়েছে তারা দেখছো অথচ একটা লাইক দাও না, এটা প্রচণ্ড। দেখোই না, তাহলে দেখোই না, একটা লাইক দিতে তোমাদের এত কুঁড়েমি লাগে, একটা লাইক দিয়ে দেবে। শেয়ার তো ছেড়েই দাও। দেখছো বাড়ির সবাইকে দেখাচ্ছ, তারপরে ধরে ধরে এই দেখো অমুক এই বলছে বলে দেখাচ্ছ, কিন্তু একটা লাইক দিতে পারছো না, তাহলে আর দেখোই না, সবটাই বন্ধ করে দাও। কেন শুধু শুধু এগুলো করছো, যে ঘরেরই লোক তোমরা, অথচ একটা লাইক দিতে পারছো না। তো যাই হোক, এক্সপেক্ট করছি না, আমি এটা বলছি তোমাদের, আমার কোনো এক্সপেকটেশান নেই তোমাদের নিয়ে। তো কিন্তু আমি বলছি, তাহলে দেখোই না, কেন দেখছো? শুধু শুধু আমার কথাগুলো কি এখান থেকে কিছু পাওয়া যায় কি না? এটা আমি বাড়ির লোকদের যাদের বলছি তারা ঠিক বুঝতে পারবে। তাই মৌমিতা বা জয়দেববাবু, এটা আপনাদের জন্য নয়, একদম পার্সোনালি যারা দেখছে এবং দেখছে আমি বুঝতে পারছি। তো একটা লাইকও দাও না, কিছুই না, দেখছো কেন? আমি বলেছি এসো আমার ইউটিউব চ্যানেলে দেখো, ভালো মন নিয়ে দেখতে চাইলে দেখবে, ভুল হলে তোমরাও বলো, তোমরা যা জানো সেখানে বলো যে তো আমি কিছু জানি না, এই বলছি ওই বলছি সেই বলছি, সেগুলো বলো, দম থাকে তো বলো। আর আর নাইলে একটা করে লাইক, আর বললেও লাইক দাও, বা ওই যে কী বলে ওটাকে, এইটাও দিতে পারো, যেটা এইটা একটা চিহ্ন থাকে, সেরকম হলে এটাও দিয়ে দিতে পারো, তোমার তো ওইটা দেবার জন্যই না। তো যাই হোক, ও বললাম, আমি হঠাৎ মনে পড়লো আমার, কারণ বুঝতে পারলাম যে তোমরা দেখছো, নিজে দেখছো না, আবার সবাইকে দেখাচ্ছ। তো একটা লাইক দিতে কি হয়েছে, আবার দেখে যাই হোক, তোমরা আর কী করবে, হাসাহাসি করবে নিশ্চয়ই। তোমাদের তো আর তোমাদের জন্যই তো এই যে এদের জন্যই হয়েছে আর কি। যাই হোক, এরাই আর কি সব আছে। তো আমি চললাম, সবাই ভালো থাকবে। জয়দেববাবু, আপনি বলেছিলেন, আমি করেছিলাম, কিন্তু আমি আমার কথা রেখেছি। আমি বলেছিলাম চেষ্টা করব, তাও আপনার একবার বলাতে আমি দেখিয়েছি, কিন্তু আপনি তারপর আর দেখেননি, কোনো উত্তরও দেননি। কেন যে বললেন তাও জানি না। এইভাবে বললাম, আপনি রাগ করলে রাগ করবেন, আমার কিছু করার নেই, আমি এরকমই। তো যেটা ঠিক সেটা ঠিক, আপনি দেখতে চাইলেন, আমি দেখালাম, তারপরে আপনি কোনো রেসপন্সই দিলেন না। আপনার জন্যই আমি ওদেরকে বললাম যে একজন দেখতে চেয়েছি, এবং ওরা সেই রেসপেক্টটা দিয়ে দেখলো। করলাম আমরা একটা ভিডিও, অথচ আপনি আসলেনই না। যাই হোক, হতে পারে আপনার কোনো অসুবিধা হয়েছে, আপনার কিছু হয়েছে, সেই জন্য আপনি আসেননি, সেটাও হতে পারে। সেটা যদি হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট যদি এমনি নর্মালি থাকে, অথচ আপনি দেখলেনও না, কিছু বললেনও না, তাহলে খুব খারাপ লেগেছে, এটা জানবেন। তো যদি আপনার বই যাবে, আমার খারাপ লাগুক আর ভালো লাগুক, তা আমি বললাম, আমি বলেই দিলাম, আমি এরকমই। এবার মৌমিতাকেও বলে রাখি, আমি কিন্তু এরকম করেই কথা বলি, আমি কখনো মিছরি মাখানোর পার্টি দেখলে তো আমার পরিবারকেও দেখলে আমি মিছরি মাখাতে পারি না ভাই, তার জন্য আমি একাই থাকি। তো ঠিক আছে, আমি চললাম, সবাই দেখবে, মৌমিতা তুমি দেখো, বা অন্য পলাশবাবু, বা আরও সায়ন, যদি তোমাদের কোনো আনসার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কিন্তু তাহলে আমাকে জানাবে কমেন্টে। ঠিক আছে, চললাম, টাটা, হর হর মহাদেব, শিব শম্ভু।